record on this computer. That's fine. Now, poro, benzyl chloride is allowed to react with sodium cyanide in ethanol. The organic product is then reduced with hydrogen gas in presence of nickel catalyst. The final product is. কয়েকটা প্রবলেম সলভ করে নিয়ে তারপর আজকে থিওরিতে যাই। সবার আগে বেনজাইল ক্লোরাইড ড্র করো সবাই। আমি হেল্প করে দিই। এই যে বেনজিন রিং, তার উপরে দিয়ে দাও CH2Cl, এটাও বেনজাইল ক্লোরাইড। অ্যারো দাও। বেনজাইল ক্লোরাইডে দিয়ে দাও সোডিয়াম সায়ানাইড। নাও মাইক্রোফোন অন রেখো, মানে যারা বলবে। নাও অ্যান্সার দাও। বেনজাইল ক্লোরাইডে সোডিয়াম সায়ানাইড দেয়া হলো, প্রোডাক্ট বলো। বলো, তোমরা বলো। বলো তো বেনজাইল ক্লোরাইড ডিগ্রি কত? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। 1 ডিগ্রি। নিশ্চিত সাবস্টিটিউশন করবো আজকে, এগুলোই ডিটেলসে বোঝাবো। সাবস্টিটিউশন কে সাবস্টিটিউট করবে জানো? সায়ানাইড দেয়া মানে নিউক্লিওফাইল আছে CN-। তোমরা হ্যালোজেনটাকে সরাও, CN- কে আনো, করে ফেলো অ্যান্সার। তাহলে দাঁড়াবে অ্যান্সার এরকম, বেনজিনের ওপরে CH2CN আসবে। আমার একটু উল্টো হচ্ছে লিখতে, মানে লেখাটা খুব একটা স্ট্রেইট হবে না। এবারে দেখো, একে আবার রিডিউসড করেছি হাইড্রোজেন গ্যাস দিয়ে। চলো একে হাইড্রোজেন গ্যাস দিয়ে রিডিউস করো, হাইড্রোজেন গ্যাস। আমি নর্মাল সায়ানাইডের রিডাকশন বোঝাই। সায়ানাইড দেখতে এরকম, সি আছে, ট্রিপল বন্ড N আছে। বলতো একে যদি হাইড্রোজেন দিয়ে রিডিউস করি কি হওয়া উচিত? পাই বন্ড দুটোই ভাঙবে, দুটোই পাই বন্ড ভাঙবে, এটাও ভাঙবে এটাও ভাঙবে। এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। সেম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করি। তাহলে অ্যাপ্লাই করলে যেটা দাঁড়াবে, বেনজিন রিং থাকছে, বেনজিন রিং এর ওপরে CH2 থাকছে, আর CN-টা চেঞ্জ হয়ে যাবে CH2NH2। এখন মুশকিল হচ্ছে এর নামটা বোঝা মুশকিল। এই চারটা অপশনের মধ্যে ভেবেচিন্তে বলো তো কোনটা সঠিক হবে। এটা একটা অ্যামিন কম্পাউন্ড। এই নাইট্রোজেনের প্রথম কার্বন আলফা বলবে, পরের কার্বনকে বিটা বলবে। দেখো এই যে রিং, এই রিংটাকে অ্যাজ এ গ্রুপ হিসেবে ফিনাইল বলে। তো ফিনাইল বিটাতে আছে, তাহলে বিটা ফিনাইল। 2 কার্বনের জন্য ইথাইল অ্যামিন। ব্যাস, এবার নামটা খোঁজো, বিটা ফিনাইল ইথাইল অ্যামিন বা ইথানামিন, এরকম কিছু একটা থাকবে অপশনে। এ, বিটা ফিনাইল ইথাইল অ্যামিন, অ্যান্সার হবে এই। পরেরটা চলে আসি, এই পরের পেজে গেলাম। পরের পেজটা পড়ো, এটা এর আগের দিন বলা হয়েছিল, আজকে নিজেরা ট্রাই করো এটা। Consider the following alkyl chloride with regard to their reactivity towards SN1 reaction. বলো তো যদি SN1 খুঁজতে বলি, SN1 এর ইন্টারমিডিয়েট কে? কার্বোক্যাটায়ন। ব্যাস, তোমরা 1 2 3 যেখানে যেখানে ক্লোরিন আছে, মনে করো এখানকার ক্লোরিনটা বের করব, এই কার্বনকে প্লাস করব, এই ক্লোরিন বেরোবে, এই কার্বন প্লাস হবে। তাতে ডিগ্রি বা রেজোনেন্স স্টেবিলিটি কার আছে, তার রিঅ্যাক্টিভিটি হাইয়েস্ট হবে। তো খোঁজো। আমি প্রথম 1 নম্বর অপশনে আসি। এই ক্লোরিনকে যদি বের করে দাও, এই কার্বনের ডিগ্রি বুঝতে পেরেছো কত? 1 ডিগ্রি। এখানকার ক্লোরিন যদি বের করে দাও, আচ্ছা এখানে একটুখানি ভুল লাগছে দেখতে, এই ক্লোরিনটা অ্যাকচুয়ালি এই কার্বনের সাথে হবে, হ্যাঁ। তো এখানে হলো তো ভিনাইল হয়ে যাচ্ছিল, ওটা স্টেবিলিটি হতো না। এখানে কিন্তু অ্যালাইল হচ্ছে, হ্যাঁ। আমার কার্বোক্যাটায়ন যদি এখানে হয়, এটা অ্যালাইল কার্বোক্যাটায়ন হবে। অ্যালাইল কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ করে রেজোনেন্স দিয়ে। আর এই কার্বনের ক্লোরিন যদি বের হয়, এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি। এটা নো অ্যালাইল নো ভিনাইল কিচ্ছু না, অনলি 2 ডিগ্রি। এটা 2 ডিগ্রি আছে প্লাস অ্যালাইল আছে। বলো সবচেয়ে স্টেবল কাকে বলবে? সবচেয়ে বেশি 2 হবে, বুঝে গেছি। তাহলে সবচেয়ে 2 বেশি হবে, আমরা 2 কে দেবো হাইয়েস্ট রিঅ্যাক্টিভ। বলো তারপরে কে হবে? তারপরে 3 হবে, আর সবার লাস্টে হবে 1। বাকিটা বুঝতে পারলে কিনা দেখো, অনলাইনে যারা আছো তারা রেসপন্স করবে, বুঝলে কিনা। হ্যাঁ স্যার, বুঝে গেছি। চলো এটা সরালাম এবার। না, পরেরটা আসো। হাইড্রোলাইসিস অফ প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল ক্লোরাইড লেখা উইথ অ্যাকোয়াস KOH ইজ এক্সিলারেটেড বাই দ্য অ্যাডিশন অফ KI। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ। 16 নম্বরটা স্টার্ট দাও তো, লেখো 16 নম্বর স্টার্ট। অনেকবার এসছে প্রশ্নটা। দেখো বলছে কি, একটা প্রাইমারি হ্যালাইড আছে, আমি ধরে নিলাম এইটা RCl আছে। বলছে এর সাথে যখন আমরা অ্যাকোয়াস KOH দিই, তাহলে অ্যাকোয়াস KOH দিলে রিয়াকশনটা কি হওয়া উচিত জানো? Cl-টা সরবে, তার জায়গায় OH আসবে, কারণ অ্যাকোয়াস KOH সাবস্টিটিউশন করে। ওরা বলছে এই রিয়াকশনটা প্রেফার করে বাই
অ্যাডিশন অফ কেআই, মানে কেআই যদি তুমি অ্যাডিশন করো তাহলে রিয়াকশনটা নাকি আরো তাড়াতাড়ি হয়। আমরা এর কারণটা জানতে চাই, এই কারণটাই অপশনে লেখা আছে। চলো তোমরা অপশনগুলো পড়ে নিজের একবার ট্রাই করো তো এর কি কারণ। কেআই দিলে কি এমন হয়, আমি একটুখানি হিন্টস দিই, নিচে আসি আমি। আচ্ছা বলো তো সি আরসিএল এর হ্যাঁ বলো অংশুমান কি বলছো? স্যার, সি নাইলে ডি মনে হচ্ছে স্যার। সি না হলে? ডি মনে হচ্ছে। সি না হলে ডি মনে হচ্ছে। আচ্ছা আমি একটু হিন্টস দিই আগে। বলো তো আরসিএল এর মধ্যে যদি কেআই দিই, রিয়াকশনটার কি নাম, প্রোডাক্ট কি হবে? ফিঙ্কেলস্টাইন। হ্যাঁ ফিনকেলস্টাইন হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন, রিয়াকশনটা হবে আরআই। এবার বলো কেআই এটা বানায় কেন, মানে সিএল কে রিপ্লেস করলাম আই দিয়ে, কেন করতে পারলাম? বেটার নিউক্লিওফিলিসিটি। নিউক্লিওফাইল, এই লজিক ঠিক, কারণ আই মাইনাসটা বেটার নিউক্লিওফাইল। এবার আর আই এর মধ্যে যদি আমরা অ্যাকুয়াস কেওএইচ দিই, তাহলে আর ওইচ হবে না হবে না? হবে। তোমরা বলতে পারো আর আই আর আরসিএল এর মধ্যে কে বেশি রিয়াক্টিভ? আর আই, কারণ কি আইডিন বড়, গুড লিভিং গ্রুপ। আইডিনের দুটো প্রায়োরিটি পায় আইডিন এই কারণে, একটা তো আই মাইনাস বেটার নিউক্লিওফাইল, ওই জন্য সিএল কে রিপ্লেস করে। আবার আই মাইনাস যেহেতু সাইজে বড়, ও বেটার লিভিং গ্রুপ, ও তাড়াতাড়ি বের হয়। এইরকম কথা কোথায় লেখা আছে যেখানে ও বেটার লিভিং গ্রুপ এবং ও ভালো। ও সুইচটা দিয়ে দাও তো, ওই যে ওই যে ওই যে, হ্যাঁ। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারলে? তাহলে কেআই কেন অ্যাড করছি, দুটো কারণে। আই মাইনাস ভালো নিউক্লিওফাইল, আবার আই ভালো লিভিং গ্রুপ, ওই কারণে রিয়াকশনটা রেটটা বাড়বে। এবার এটা কোথায় কোথায় লেখা আছে খোঁজো। সিতে লেখা আছে আই মাইনাস স্ট্রং নিউক্লিওফাইলও অ্যাজ ওয়েল অ্যাজ গুড লিভিং গ্রুপ, এই কারণে অ্যান্সার হবে সি। এটা অনেকবার পরীক্ষায় এসছে, কেআই এইভাবে হেল্প করে রিয়াকশনটাকে করতে। আচ্ছা অনলাইনে সবাই কি বুঝলে? সরিয়ে দিলাম কিন্তু এটা। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। চলো নেক্সট আসো। বলছে which of the following undergo SN1 reaction most rapidly under identical condition, এটা আমরা পারবো। এদের মধ্যে কার SN1 রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, আবার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি খুঁজবে। চলো খোঁজো কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, রেজোনেন্স স্টেবিলিটি খুঁজবো আমরা। দেখো অনলাইনে যারা আছো তারা অ্যান্সার করবে। অনুশ্রী বলছে কোটা বি। চলো পল্লবী বলছে বি, আমি পল্লবীরটাই আগে নিই উত্তরটা। অনলাইন তোমরা যদি পারো একটু বলবে। চলো ব্রোমিন বের করলাম, এই কার্বনটা প্লাস হলো, ডাবল বন্ড কার্বনের পাশেরটা প্লাস, এটা অ্যালাইন। রেজোনেন্স স্টেবিলিটি তো আছে, এটা রেজোনেন্স স্টেবিলিটি আছে। এক নম্বরে কিন্তু কোনো পাই বন্ড নেই, রেজোনেন্স হবে না। ডি হওয়ার প্রশ্নই নেই, কারণ এই কার্বনটাকে বলে ব্রিজের কার্বন, এটা বাদ। সিতে আসি, তোমার উত্তরে আসি। সিতে ব্রোমিন যদি বের করে দাও, এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কিন্তু এর এর পাশের কার্বনে কোথাও ডাবল বন্ড নেই, কনজুগেশন নেই। ডাবল সিঙ্গেল, তার পাশে আবার সিঙ্গেলই আছে, এর রেজোনেন্স নেই। এটা অ্যালাইলো না, ভিনাইলো না, বেনজাইলো না, তাই এর চেয়ে বি এর স্টেবিলিটি বেশি। বুঝতে পারলে? দেখে একটু মনে মনে হয় যে সিতে বুঝি রেজোনেন্স আছে, কিন্তু এই ডাবল বন্ডটা প্লাসের চেয়ে অনেক দূরে আছে, কনজুগেশনে নেই, তার জন্য এটা হবে না অ্যান্সার, অ্যান্সার হবে বি। বুঝলাম? চলো পরেরটা আসি, 20 পর্যন্ত যাবো, তারপর আমরা থিওরি স্টার্ট করবো আজকে আবার। Consider the following alcohol with regard to their reactivity towards nucleophilic substitution with HBr. মানে এই যে অ্যালকোহল গুলো আছে, এদের মধ্যে যদি আমরা HBr দিই, কার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি? নিয়ম একই, আমরা এদের প্রত্যেকের মাথায় কার্বোক্যাটায়ন বানাবো, তারপর সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি খুঁজবো। চলো 1 মিনিট সময় দিলাম। এ হবে স্যার। আচ্ছা তার মানে অংশমান বলছে সবচেয়ে স্টেবল হচ্ছে 3। ঠিকই না? বলো তো কেন, আমরা ফেনল পড়িয়ে ফেলেছি না? হ্যাঁ তোমরা জানো এটা। এই শোনো, প্লাসে প্রথম যে উত্তরটা পেলাম, উত্তরটা সি, মানে 3 নম্বরটা হাইয়েস্ট। তার লজিকটা বলি। ধরো ওইচটা বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন তৈরি হবে এখানে। তোমরা জানো মিথক্সি অক্সিজেনের লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করে, এফেক্টটাকে বলি প্লাস আর। ব্যাস, এর কার্বোক্যাটায়ন সবচেয়ে স্টেবল। তো 3 সবার আগে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বলো তো সবচেয়ে খারাপ কে হবে? 2 নাম্বার। 2 নাম্বার NO2, 2 কেন? নাম্বার স্যার। NO2 মাইনাস মাইনাস আর, NO2 এসেছিল মাইনাস আর, ওটা তাহলে মনে 2 হবে সবচেয়ে খারাপ, 3 সবচেয়ে ভালো, 2 সবচেয়ে খারাপ। চলো দুটো উত্তর তো পেয়ে গেছি। এবারে প্রশ্ন 4 এবং 1, বলো তো এদের দুজনের মধ্যে কে ভালো?
4 এবং 1 এর মধ্যে কে ভালো? 1। এক 4 কেন খারাপ জানো? মাইনাস হ্যালোজেনরা আইতে দুটো এফেক্ট দেখায়। হ্যালোজেনরা প্লাস আর দেখায়, মাইনাস আই দেখায়। মাইনাস আই প্লাস আর কে ডমিনেট করে হ্যালোজেনদের জন্য, ফলে ও কিন্তু খানিকটা ইলেকট্রনকে উইথড্রই করে, মাইনাস আই ডমিনেট করে। তাই 4 সবচেয়ে খারাপ, মানে 1 আর 4 এর মধ্যে 1 ভালো, 4 খারাপ। এই ফাইনাল অর্ডার হবে, ফলে উত্তর এটা ঠিক। বুঝলাম? আচ্ছা, তমশ্রী লজিক বুঝতে পারছো তো? লজিক বুঝবে, হ্যাঁ, মুখস্থ করতে যাবে না, কারণ এরকম প্রশ্ন আসবে গ্যারান্টি নেই। বলছি হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন প্রসিড বাই SN2 মেকানিজম। আসো, SN2 কারা করে? যাদের ডিগ্রি যত কম। ব্যাস, আমি এখানে ডিগ্রি শুধু কম কম খুঁজতে থাকি, অ্যান্সারে পৌঁছে যাব। ডিগ্রি যত বেশি SN1 ভালো হয়, SN2 খারাপ হয়। বেশি ভাবার কিছু নেই, চলো অ্যান্সার করো। সি। এটা সবচেয়ে সোজা প্রশ্ন ছিল, এর ডিগ্রি দেখেছো? এটা অ্যান্সার হবে। চলো পরেরটায় চলে যাই। এটা তোমরা একবারে অ্যান্সার করতে পারবে, আগের দিন এটা পড়িয়েছি। SN2 রিঅ্যাক্টিভিটি করতে বলেছি হ্যালাইড গুলো, RF RI, এদের মধ্যে আমরা কি রেখে রিঅ্যাক্টিভিটি ডিসাইড করি? RI RCl আছে, আর তার সাথে RF আছে। বলো সবচেয়ে ভালো রিঅ্যাক্টিভ কে হবে? আই হবে। RI হবে, কারণ কি? বন্ড লেন্থ। বন্ড লেন্থ যত বেশি, এর লিভিং টেন্ডেন্সি বেশি, একটু আগে বললাম, এর রিঅ্যাক্টিভিটি বেশি। তাহলে সবচেয়ে ভালো হবে এই যে RI RBr RCl RF, অ্যান্সার হবে ঠিক। বুঝলাম? চলো আজকে কিছু থিওরি পড়ি এবার, তারপরে আমরা আবার ওইদিকে যাবো। চলো ক্লাস করি। তোমরা হেডিং করো ফিজিক্যাল প্রপার্টি। আমার হাতের লেখাটা কিন্তু খুব একটা ভালো হবে না, হ্যাঁ, একটু বাঁকা হয়ে বসে লিখছি তো। ফিজিক্যাল প্রপার্টি, এটাতে লেখা কিন্তু খুব টাফ, দেখেছো না? একটু টাফ আছে। তাও যদি ধরো কম্পিউটার আমার সামনে এরকম থাকতো তাও হতো না। ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টির 1 নম্বরে লেখো বয়লিং পয়েন্ট বিপি। 4-5টা ফিজিক্যাল প্রপার্টি আছে, বেশি নেই। বয়লিং প্রপার্টি, বয়লিং পয়েন্ট লেখো বিপি। তোমরা ফার্স্ট লেখো CH3 CH2F লেখো, তারপরে CH3 CH2Cl লেখো। বাকিটা আমি আর লিখলাম না। নেক্সটটা Br লেখো, নেক্সটটা আই লেখো। মানে আমার বক্তব্য, অ্যালকাইল চেইনটাকে সেম রাখলাম, হ্যালোজেন গুলোকে পাল্টে গেলাম। তোমাদের কাছে আমার প্রশ্ন, লেফট টু রাইটে গেলে বলো তো মলিকিউলার ওয়েট বাড়ে না কমে? বাড়ে। খুব সিম্পল লজিক শোনো, মলিকিউলার ওয়েট যদি বাড়ে, আমরা পরিষ্কার বলবো ভ্যান ডার ওয়াল ফোর্স বাড়ে। বুঝলাম? তাহলে বলো তো বয়লিং পয়েন্ট বাড়ে না কমে? বলবো বাড়ে। বয়লিং পয়েন্ট সিম্পল, ভ্যান ডার ওয়াল ফোর্সের উপর ডিপেন্ড করে। মলিকুলার ওয়েট বেশি, ভ্যান ডার ওয়াল ফোর্স বেশি, বয়লিং পয়েন্ট বেশি। আমরা ভ্যালু মুখস্থ করতে যাব না, আমি শুধু বলবো এইদিকে গেলে বয়লিং পয়েন্ট বাড়ে, তত শেষ। পয়েন্ট নাম্বার 2 তে আসি। আমি আবারও বয়লিং পয়েন্টই লিখবো, তবে এবার একটু চেনটাকে বাড়িয়ে যাব। ধরো প্রথমটা লিখলাম CH3Br, তারপরে CH3 CH2Br করো, তারপরে CH3 CH2 আবার CH2Br করো, বাকিটা লিখলাম না, ডট ডট ডট। আরো চেন বাড়াতে পারি চাইলে। সেম গল্প, লেফট টু রাইটে আসলাম, বলো কি কি বাড়ে? মলিকিউলার ওয়েট দেখে করতে হবে। মলিকুলার ওয়েট বাড়ে। মলিকুলার ওয়েট বাড়লে আগে যা কথা বলেছি তাই, ভ্যান ডার ওয়াল ফোর্স বাড়ে, বয়লিং পয়েন্ট বাড়ে, নো এক্সেপশন, এখানেও কোনো এক্সেপশন নেই, সিম্পলি বাড়ে। 3 নম্বর স্টেটটা একটু ঝামেলা আছে, 3 নম্বর স্টেট বোঝে। তোমরা 3 নম্বরটা এইভাবে লেখো CH3 CH2 CH2 CH2, তার সাথে Br দিলাম। আমি 4 কার্বনের হ্যালাইড নিলাম, 4টা কার্বনই লং চেনে রাখলাম। এবার করো কি, 4টা কার্বনের মধ্যে তোমরা 3টে কার্বনকে রেখে একটা কার্বনকে ব্রাঞ্চিং এ দাও আর Br দিয়ে দাও। মানে স্ট্রাকচারটা এরকম বানাই, CH3, এখানে CH3 করো, এটা CH করো, এটা CH2Br করো। আচ্ছা, আমাকে এই টিক দিলাম আর এই টিক দিলাম, এদের দুজনের নাম চাই। বলো তো প্রথমটার কি নাম? এন এন বিউটাইল ব্রোমাইড, বিউটাইল ব্রোমাইড। বলো তো পরেরটার কি নাম? দেখি কে বলতে পারে। আইসোবিউটাইল। এটা কিন্তু সেক বলবো না, আইসোবিউটাইল। কেন আইসোবিউটাইল? এর ডিগ্রি দেখেছো কত? 1 ডিগ্রি, ওই জন্য আইসোবিউটাইল। আমি চাইলে এটার এরকমও বানাতে পারতাম। ধরো এখানে একটা CH3 দাও, কি এটা উপরে ওঠে না কেন? CH3CH, চলো উপরে একটা CH3 দিলাম, এদিকে একটা CH3 দিলাম, এই জায়গাতে একটা Br দিলাম। বলো এর নাম।
টার্ট বিউটাইল। আমি এদের তিনজনের মধ্যে তুমি লক্ষ্য করে দেখো, এটা 1 নাম্বার দাও, চলো এটা 2 নাম্বার দাও, এটা 3 নাম্বার দাও। বলো তো এদের সবার মলিকুলার ওয়েট সেম না আলাদা? সেম। সেম। যদি মলিকুলার ওয়েট সেম হয়, আমরা বয়লিং পয়েন্টের জন্য দেখব সারফেস এরিয়া, ব্যাস আর কিছু না। সারফেস এরিয়া যার বেশি তার বয়লিং পয়েন্ট বেশি। বলতো এদের মধ্যে সারফেস এরিয়া কার বেশি আছে? সারফেস এরিয়া ডিপেন্ড করে লিনিয়ার শেপের উপরে। যে যত বেশি ব্রাঞ্চ তার সারফেস এরিয়া কম, এর সারফেস এরিয়া বেশি, ফলে বয়লিং পয়েন্টের অর্ডার দাঁড়াবে এটা। মলিকুলার ফর্মুলা যখন সেম থাকবে, মলিকুলার ওয়েট যখন সেম থাকবে, তখন শুধুমাত্র সারফেস এরিয়া দেখবো। বা এইভাবে বলা যেতে পারে, যারা যত রড লাইক স্ট্রাকচার বানায় তাদের বয়লিং পয়েন্ট তত হাই, যাদের ব্রাঞ্চিং যত বেশি আছে বয়লিং পয়েন্ট তত কম। এর ব্রাঞ্চিং প্রচুর, বয়লিং পয়েন্ট কম, এর ব্রাঞ্চিং কম, বয়লিং পয়েন্ট বেশি। বুঝলাম? খুব সিম্পল সিম্পল লজিক। হ্যালো অ্যালকেনের বিশেষ কিছু ফিজিক্যাল প্রপার্টি নিয়ে প্রশ্ন আসে না, বয়লিং পয়েন্ট নিয়ে আসে। আরেকটা প্রশ্ন হয়, সেটা ওদের সলিবিলিটি। মানে ওরা শুধু জিজ্ঞেস করে এরা ওয়াটার সলিবল না ওয়াটার ইনসলিবল। হ্যাঁ, আমি এখন ক্লাস করছি না, আমি পরে কথা বলি। হ্যাঁ, আমি 7:30 পরে ফোন করছি তো। হ্যাঁ, কি বলছি? ও হ্যাঁ, সলিবিলিটি। শুধু একটাই প্রশ্ন হয়, ধরো তোমাকে বলা হলো আর এক্স এরা জলে সলিবল হবে না হবে না, প্রশ্নটার উত্তর দাও। চলো হ্যালাইটটা আমি ইচ্ছে করে ক্লোরিনই বলে দিলাম, আমি এটাকে RCl বললাম, এরা ওয়াটার সলিবল হবে না হবে না? চলো তোমরা অ্যান্সার করো। সলিবিলিটি কিসের উপর ডিপেন্ড করে জানো? হাইড্রোজেন বন্ডিং। বলো তো হ্যালোজেনদের মধ্যে ক্লোরিন হাইড্রোজেন বন্ডিং করে না? যদি আমি এটাকে আরবিআর বলি, হাইড্রোজেন বন্ডিং হবে না হবে না? এরা জেনারেলি ফ্লুরিন বাদে বাকিরা কেউ হাইড্রোজেন বন্ড করে না, এরা একজনও ওয়াটার সলিবল হবে না। তাহলে তোমরা লেখো হ্যালাইডরা জেনারেলি ওয়াটার ইনসলিবল। ফ্লুরিন দু একটা কেসে সলিবল হয়, আদারওয়াইজ ওয়াটার ইনসলিবল। আর এই আর গ্রুপটা যত বড় হবে ওদের সলিবিলিটি তত ডিক্রিজ করবে, কারণ আর পার্টটাকে বলে হাইড্রোফোবিক পার্ট। এই তো গল্প শেষ। এটাকে আমরা নাম বলবো ভুল করলাম স্পেলিংটা, হাইড্রোফোবিক পার্ট। তাহলে হাইড্রোফোবিক পার্ট যত বাড়বে ওয়াটারে তত ইনসলেবল হবে। ব্যাস এইটুকুই এখান থেকে ফিজিক্যাল প্রপার্টি বলার ছিল আমার, আর এক্সট্রা কিছু বলার নেই। এবারে চলো হেডিং করো, হ্যালাইডদের আমরা রিয়াকশন স্টার্ট করি। চলো রিয়াকশনস। রিয়াকশনদের আন্ডারে তোমরা হেডিং করো, 1 নম্বরে লেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আমি NU মাইনাস দিয়ে SUBS লিখে দিলাম, এটা মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে তুমি এখানে কেন? আচ্ছা, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন লেখো। পাশে লেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যদিও এগুলো আমরা আগে বলেছি, তাও আজকে একটুখানি কম্পারিজন করব। তোমরা লেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2 রকমের হয়, একটা SN1 একটা SN2। আমরা এগুলো নিয়ে আর খুব ডিটেলসে আলোচনা করব না, এগুলো এর আগে অনেক আলোচনা হয়ে গেছিল। শুধু 2-1টা প্রশ্ন করে তোমাদের কাছ থেকে জেনে নিই। বলো তো SN1 রিঅ্যাক্টিভিটি কাদের বেশি হয়? কারা SN1 করে জেনারেলি? 3 ডিগ্রি। 2 ডিগ্রি আর 3 ডিগ্রি। তার মানে যাদের রেজোনেন্স স্টেবিলিটি আছে ডিগ্রি বেশি তারা SN1 করে। SN2 কারা করে? 1 ডিগ্রি, না SN2 করে। এবার বলো তো আমি যদি সলভেন্ট চেঞ্জ করি, ধরো আমি কোথাও একটা প্রোটিক পোলার সলভেন্ট নিলাম, শুধু পোলার না, আমি এক জায়গায় বললাম চলো সলভেন্টটা নিলাম প্রোটিক পোলার। বলতে পারবে রিয়াকশনটা SN1 প্রেফার করবে না SN2 প্রেফার করবে? প্রোটিক পোলার। SN1। প্রোটিক পোলার মানে কারা কারা? প্রোটিক পোলার মানে জল আছে, তার সাথে ধরা যাক আমি মিথানল নিলাম, মানে এরকম টাইপের জল বা অ্যালকোহল, এরা প্রোটিক পোলার। তো এরা SN1 না SN2 করে? অনলাইনে কে যেন বললো স্যার SN1। SN1 করে, তাহলে প্রোটিক পোলার SN1 করে। আর SN2 হতে গেলে আমাদের অ্যাপ্রোটিক পোলার চাই, মনে পড়ে? বলো তো অ্যাপ্রোটিক পোলার কটা সলভেন্টের নাম? DMF, THF, অ্যাপ্রোটিক পোলার প্রচুর acetone। শিখিয়েছিলাম তোমাদেরকে, DMSO, তারপরে আমরা আরো শিখিয়েছিলাম DMF, তারপরে আর কি যেন THF শিখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, অ্যাসিটন শিখিয়েছিলাম, তারপরে মিথাইল নাইট্রাইল শিখিয়েছি। এরকম প্রচুর আমাদের CH3 C ডাবল বন্ড, এটা CH3। যাই হোক, তো এইভাবে দেখে দেখে আমরা বুঝবো কারা SN1 করে আর কারা SN2 করে। তো মেকানিজম নিয়ে আর আলোচনা যাব না। বলো তো SN2 স্টিরিওকেমিস্ট্রি আর SN1 এর স্টিরিওকেমিস্ট্রি কি মনে আছে? চলো আমি চট করে একটু স্টিরিওকেমিস্ট্রিটা বলে নিই। STEREO। হ্যাঁ, স্টিরিওকেমিস্ট্রিটা একটু দরকার হয় এখানে, এটা এর আগে আমরা বলেছি। SN1 এর স্টিরিওকেমিস্ট্রিকে বলে রিটেনশন অফ কনফিগারেশন, বা রিটেনশন না, ওখানে রিটেনশন ইনভার্সন দুটোই হয়।
ঘটনাটাকে বলে রেসিমাইজেশন। আমি এগুলো কিন্তু আর ডিটেলসে এখন বলছি না, হ্যাঁ, কারণ এগুলো আমরা এর আগে বহুবার আলোচনা করেছি, শুধু লিখে নাও। SN1 এর রেসিমাইজেশন হয়, আর এটা যদি SN2 হয়, কি বলে SN2 কে? ইনভার্সন। ওই যে ইনভার্সনটা একটা স্পেশাল নাম ছিল, মনে পড়ে? ওটাকে বলে ওয়ালডেন ইনভার্সন। চলো ওই নামটা লিখে নাও, এটাকে বলে ওয়ালডেন ইনভার্সন। তো এই দুটো একটু মনে রাখো, এরপর আমি কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করবো। আর আরেকটা জিনিস বলে দিই, SN1 কার্বোক্যাটায়ন মেকানিজম, আর SN2 কার্বোক্যাটায়ন না, SN2 একটা ট্রানজিশন স্টেট হয়ে হয়। যাদের একটুখানি কনফিউশন আছে SN1 SN2, তারা 11 এর ক্লাসগুলো আরেকবার দেখবে ভালো করে। কি কি কথাগুলো বললাম বুঝতে পারলে? প্রোটিক পোলার সলভেন্টরা SN1 করে, অ্যাপ্রোটিকরা SN2 করে, আর এদের স্টিরিওকেমিস্ট্রি SN1 এর ক্ষেত্রে রেসিমাইজেশন হয়, আর SN2 এর ক্ষেত্রে ওয়ালডেন ইনভার্সন হয়। তিনটে কম্পাউন্ড ড্র করে আরেকবার বলি, তিনটে কম্পাউন্ড খুব পরীক্ষায় আসে। ধরো বেনজিন রিং, তার উপরে Cl নিলাম, এর নাম ক্লোরোবেনজিন। আরেকটা CH2CH করো, তার সাথে Cl করো, এর নাম ভিনাইল ক্লোরাইড। আর আরেকটা কম্পাউন্ড তোমরা এরকম দাও, এরকম ভাবে দিয়ে এখান থেকে একটা Cl দাও। বলো তো, প্রথম প্রশ্ন, ক্লোরোবেনজিন এর SN1 হোক বা SN2 হোক, এই SN1 SN2 রিয়াকশন এরা তিনজন করবে না করবে না? সবাই ভেবেচিন্তে অ্যান্সার করবে, অ্যান্সার করবে সবাই। এরা SN1 রিয়াকশন জেনারেলি করে না করে না? তাড়াতাড়ি বলবে। না, করবে না। অংশমান বলছে করবে না, এরা SN1 বলো SN2 বলো কিচ্ছু করবে না। বাকিরা? বাকিরা দেবাঙ্গন কি বলছো বলো? কনফিউজ স্যার, আমি একটু কনফিউজ, দেবাঙ্গন কনফিউজ, সেকেন্ড নাম্বারটা কনফিউজ। আচ্ছা, একটা একটা করে আসি। প্রথমে ক্লোরোবেনজিন, তোমরা জানো ক্লোরোবেনজিনের ক্লোরিন তার লোন পেয়ার দিয়ে বেনজিন রিং এর সুন্দর রেজোনেন্স করে। আচ্ছা দাঁড়াও, রেজোনেন্সের ফলে কি দাঁড়ায় সেটা দেখে নাও একবার। হ্যাঁ, ডাবল বন্ড। রেজোনেন্সের ফলে বেনজিনের সাথে কার্বনের এই যে বন্ডটা, এই বন্ডটা ডাবল বন্ড হয় না? এ সাবস্টিটিউশন করেই না, না SN1 করে না SN2 করে? যখন আমরা হ্যালোয়ারিন পড়াবো তখন দেখাবো এদের দুর্দান্ত কেমিস্ট্রি আছে। এরা সাবস্টিটিউশন করে না বললে ভুল হয়, করে, তার জন্য স্পেশাল কন্ডিশন লাগে, সেগুলো আমরা পরে হ্যালোয়ারিনে পড়াবো। আপাতত বলবো না এরা SN1 SN2 কিছু করে না। তুমি ভিনাইল ক্লোরাইডে আসো, সেম গল্প। ক্লোরিনের লোন পেয়ার দিয়ে ক্লোরিন রেজোনেন্স করে। এখানে যে কারণে হয় না, কার্বন ক্লোরিন বন্ড ডাবল বন্ড হয়, এখানে সেম কারণ, এখানেও রেজোনেন্স হয়। তো এরাও সাবস্টিটিউশন করে না, কিছু করে না, SN1 SN2 কিছু করে না। এইখানে যদিও কোনো রেজোনেন্স নেই, মনে রাখবে এই যে কার্বনটা, এটাকে বলে ব্রিজ হেড কার্বন। ব্রিজ হেড কার্বনে যদি হ্যালোজেন থাকে, ওই SN1 SN2 কিচ্ছু করবে না, কারণ কি এইখানকার কার্বোক্যাটায়নটা একেবারে স্টেবল হয় না, আর ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হতে পারে না, ব্যাক সাইডটা ব্রিজ দিয়ে বন্ধ করা থাকে। তো এই তিনটে কম্পাউন্ড ভালো করে মনে রেখো, এরা কিন্তু কেউ SN1 রুল SN2। বলে না এটা লাস্টেরটা। অংশমান আমি লাস্টেটা আরেকবার বলি। মনে করো আমি কম্পাউন্ডটাকে একটু আলাদাভাবে ড্র করি। এই যে বাইসাইক্লো কম্পাউন্ড গুলোকে আমরা এইভাবে ড্র করি। বাইসাইক্লো কম্পাউন্ডের এই কার্বন আর এই কার্বনকে বলে ব্রিজ হেড কার্বন। আর এখানে যদি হ্যালোজেন যুক্ত থাকে, মনে রাখবে এর SN2 বা SN1 যাই করাই, ধরো SN1 যদি করাতে যাও, SN1 মানে কার্বনকে বের করতে হবে, এই কার্বনকে প্লাস করতে হবে। ব্রিজের কার্বন প্লাস হয় না, কারণ প্লাস হতে গেলে ওকে sp2 হাইব্রিডাইজেশনে যেতে হয়, আর sp2 হাইব্রিডাইজেশনে যাওয়া মানে সিস্টেমকে প্ল্যানার হতে হবে। তো ব্রিজের কার্বন কখনো প্ল্যানারিটি অ্যাচিভ করে না। কথাগুলো পরপর পরপর স্পিডে বলে গেলাম, তোমরা না বুঝলে আরেকবার বলো। কি বলছি বলো তো? ব্রিজেড কার্বনের SN1 করার প্রবলেম কোথায়? ফার্স্ট প্রবলেম, যদি এখানে কার্বোক্যাটায়ন বানাই, কার্বোক্যাটায়ন মানে sp2 হাইব্রিডাইজ স্টেটে থাকে, সেটাকে প্ল্যানার হতে হয়, আর এরা কখনো প্ল্যানার হবে না, এরা সবসময় বাঁকাই থাকে। আর SN2 কেন হয় না জানো? SN2 হতে গেলে ইনকামিং গ্রুপ, মানে যেটাকে আমরা নিউক্লিওফাইল বলি, ওটাকে ব্যাক সাইড দিয়ে আসতে হয়। ও ব্যাক সাইড দিয়ে আসবে কি করে? ব্যাক সাইড তো ব্লক করা আছে, ওই জন্য ও SN1ও পারবে না, SN2ও পারবে না। এটা মনে রেখো কথাটা। এবারে আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা নিয়ে আমি ডিসকাস করব। তোমরা হেডিং করো এবং স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি দাও। এইটুকু জায়গা যদি বুঝে যাই, আজকের ক্লাসটা আমাকে আর করাতে হবে না, দেখবে শুধু প্রবলেম বলবো আর তোমরা সব পারবে। তোমরা হেডিং করো সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন। আমরা আজকে সাবস্টিটিউশন আর এলিমিনেশনের মধ্যে কম্পিটিশন দেখব, যে কখন সাবস্টিটিউশন প্রায়োরিটি পায় আর কখন এলিমিনেশন প্রায়োরিটি পায়। তোমরা এইভাবেই হেডিং করো, সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন। সবাই রেডি? ফার্স্ট একটা হ্যালাইড নেব, ছোট্ট একটা হ্যালাইড নাও, CH3 CH2। আচ্ছা, হাতের লেখা তো বোঝা যায়। ওকে, এটা 1 ডিগ্রি হ্যালাইড নাও। ফার্স্ট 1 ডিগ্রি হ্যালাইড থেকে তোমরা এইভাবে, যেভাবে আমি দিচ্ছি এরকম ভাবে দুদিকে দুটো অ্যারো দাও।
ফার্স্ট অ্যারোর উপরে লেখো C2H5OH লেখো, পরের অ্যারোটাতে লেখো C2H5ONA। সেম জিনিস দিলাম, একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমি বোঝাই। এখানকার রিয়েজেন্টটাকে বলে অ্যালকোহল, এখানকার রিয়েজেন্টকে বলে সোডিয়াম অ্যালকক্সাইড মানে সোডিয়াম ইথক্সাইড। এই দুটো রিয়েজেন্টের মেজর ডিফারেন্স বোঝাই আগে। ধরো তোমাকে কেউ বললো যে মিডিয়ামে অ্যালকোহল দেয়া আছে, এই অ্যালকোহল থেকে আমরা কোন নিউক্লিওফাইল পাবো? অ্যান্সার হবে অ্যালকোহলের H+টা যদি বেরিয়ে যায় তাহলে আমরা এই নিউক্লিওফাইল পাবো, এটাকে আমরা নাম দেব ইথক্সাইড। মনে থাকবে কথাটা? এই ইথক্সাইড হলো এখানকার নিউক্লিওফাইল। আর যদি আমি সোডিয়াম ইথক্সাইড নেই, সোডিয়াম ইথক্সাইড থেকেও আমরা ডিসোসিয়েট করে, এটা O-Na+ থাকে, এখান থেকে ডিসোসিয়েট করে আমরা পাবো CH3CH2O-। এখন প্রবলেম কি দেখো জানো, এটাও ইথক্সাইড এটাও ইথক্সাইড, দুটো নেচারের মধ্যে পার্থক্য আছে। এটা যেহেতু সোডিয়াম কন্টেইনিং স্পিসিস মানে মেটাল কন্টেইনিং স্পিসিস থেকে পেয়েছি, এর নেচারটা হবে, তোমরা লিখে নাও এটাকে, বলে মোর বেসিক। এর নেচার হবে মোর বেসিক দেন নিউক্লিওফিলিক। ও যত না নিউক্লিওফিলিক নেচারের হবে তার চেয়ে বেশি প্রায়োরিটি ও দেখাবে বেসিসিটির ক্ষেত্রে, ওর বেসিসিটি বেশি, নিউক্লিওফিলিসিটি কম। আর নিউট্রাল মলিকিউল থেকে যেটা পেয়েছি এটাকে আমরা বলবো মোর নিউক্লিওফিলিক, এর নেচারটা হবে মোর নিউক্লিওফিলিক দেন বেসিক। আগে আমরা এই জায়গাটা ক্লিয়ার করি, তারপরে কম্পিটিশনে আসা যাবে। ভালো করে বোঝো কথাটা, আমি আরেকবার বলছি, কথাটা মনোযোগ দিয়ে শুনবে। এটাও আমাদের সোডিয়াম ইথক্সাইড, এটাও আমাদের সোডিয়াম ইথক্সাইড, দুটোর অরিজিন আলাদা। ও তৈরি হয়েছে নিউট্রাল মলিকিউল থেকে, তাই মোর নিউক্লিওফিলিক বলেছে দেন বেসিক। এ তৈরি হয়েছে মেটাল কন্টেইনিং স্পিসিস থেকে, তাই মোর বেসিক দেন নিউক্লিওফিলিক। বলো তো কি বললাম? তোমাদের তিনজনে ক্লিয়ার হয়ে গেছে কথা? বলো তো কি বলছি? কোন কোন নিউক্লিওফাইলটা মোর বেসিক, কোনটা মোর নিউক্লিওফিলিক? হ্যাঁ, মেটাল থাকলে মোর বেসিক দেন নিউক্লিওফিলিক, আর যদি নিউট্রাল থাকে তাহলে মোর নিউক্লিওফিলিক দেন বেসিক। এবার যদি দেখা যায় তোমার হ্যালাইডটা 1 ডিগ্রি, তাহলে তুমি এই দুটোকে নিয়ে চিন্তা করবে না, 1 ডিগ্রিটা অলওয়েজ সাবস্টিটিউশন দেবে, অলওয়েজ। আমার নেচার ওর মোর বেসিক হোক মোর নিউক্লিওফিলিক হোক আমি দেখবো না, আমি প্রোডাক্টে কি লিখবো? সাবস্টিটিউশন লিখবো। তার মানে এখানে যদিও দুটো রিয়েজেন্ট দেয়া, আমি দুটো রিয়েজেন্টের ক্ষেত্রে প্রোডাক্ট সেম রাখবো। বোঝা গেল কথাটা? তাহলে প্রায়োরিটি কোনটাকে দিচ্ছি আমি? যেহেতু 1 ডিগ্রি হ্যালাইড, 1 ডিগ্রিটা সাবস্টিটিউশনকে প্রায়োরিটি দেয়। যদিও তোমরা প্রোডাক্ট দুটোই লিখবে, মেজর মাইনর লিখবো, আমি বুঝিয়ে দিচ্ছি। সাবস্টিটিউশন আগে লিখবো, সাবস্টিটিউশন মানে হ্যালোজেনটা বেরোবে তার জায়গায়। আচ্ছা শুনে নাও, আমার 10 মিনিট বাদে ক্লাস শেষ হবে, কিন্তু কেউ বেরিয়ে যাবে না, আমি আবার একটা সেকেন্ড লিঙ্ক জেনারেট করে দেবো, সেটাতে আবার জয়েন করবে। এটা যেহেতু ভার্সন তো ওর জন্য 40 মিনিট লিমিট দেয় ওরা। আচ্ছা কি বলছি আরেকবার ওকে শোনো। স্যার। সাবস্টিটিউশন হবে, সিএল বেরোবে, তার জায়গায় নিউক্লিওফাইল আসবে। দেখো প্রোডাক্টটা কি লিখছি আমি, CH3 CH2O, তার সাথে হয়ে যাবে CH2 CH3। দেখো তো কথাটা বোঝা গেল কি? আর আর যদি এলিমিনেশন করতাম, তাহলে এলিমিনেশনের প্রোডাক্টটা বলি, এই ক্লোরিন বেরোতো, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোতো, এর আর এর মাঝখানে ডাবল বন্ড লিখতাম। তার মানে এলিমিনেশন হলে আমরা প্রোডাক্ট লিখতাম CH2 ডাবল বন্ড CH2। প্রোডাক্ট তোমরা দুটোই লিখবে, তোমরা এটার নিচে লিখে দেবে মেজর প্রোডাক্ট, এখানে সাবস্টিটিউশন মেজর হবে, আর এলিমিনেশনটা হয়ে যাবে মাইনর। কথাটা কি বোঝাতে পারো? নাও সবাই লিখে ফেলো। আমি এই ডিসিশনটা এই কারণে নিলাম, হ্যালাইড 1 ডিগ্রি, 1 ডিগ্রিটা সবসময় সাবস্টিটিউশন প্রেফার করে, এলিমিনেশন করে না। সে নিউক্লিওফিলিক হোক আর মোর বেসিক হোক, প্রোডাক্ট তোমাকে এটাই লিখতে হবে। এবার পরের প্রবলেমটাই ঝামেলা আছে, চলো পরের প্রবলেমে যাবো। তোমরা সবাই লেখো পরের প্রবলেম। হ্যাঁ, পরেরটা আসি। তোমরা পরের হ্যালাইডটা আমি যেটা লিখছি সেটাই লিখবে। CH3 লেখো, সি লেখো, এর উপরে একটা CH3 দিয়ে দাও, এর নিচে একটা CH3 দিয়ে দাও, এখানে একটা Cl দিয়ে দাও। সবার আগে হ্যালাইডটা ডিগ্রি খোঁজো, বলো ডিগ্রি কত? 3 ডিগ্রি। ফাইন, হ্যালাইডটা 3 ডিগ্রি হ্যালাইড। 3 ডিগ্রি হলে তোমরা অবশ্যই দুদিকে দুটো অ্যারো দেবে, কারণ প্রোডাক্ট এবারে পাল্টাবে। আমি এই জায়গায় দেব C2H5OH, একটা একটা করে করি। বলতো এবার যে রিয়েজেন্টটা দিয়েছি সেটা মোর নিউক্লিওফিলিক না মোর বেসিক? মোর নিউক্লিওফিলিক। যদি মোর নিউক্লিওফিলিক হয় আমরা সাবস্টিটিউশনকেই প্রায়োরিটি দেব। এখানেও প্রোডাক্ট আমাকে দুটোই লিখতে হবে, দুটো লিখছি। CH3C, ওপরে একটা CH3 দাও, নিচে একটা CH3 দাও, আর এই জায়গায় সাবস্টিটিউশন মানে O(C2H5) করে দিলাম, ইথক্সাইডটাকে জুড়ে দিলাম। আর যদি এলিমিনেশন করতে হয়, এলিমিনেশন মানে কার্বন পাশে, ক্লোরিন পাশে কার্বন থেকে হাইড্রোজেন নেবে।
তাহলে এলিমিনেশনের ক্ষেত্রে প্রোডাক্ট হবে CH3C, আমি নিচে CH3টাকে রাখলাম আর এটাকে করে দিলাম ডাবল বন্ড CH2। মেজরকে স্টিল সাবস্টিটিউশন মেজর। কেন সাবস্টিটিউশন মেজর বুঝতে পেরেছো? কারণ এটা মোর নিউক্লিওফিলিক ছিল আর এটাকে আমরা করে দেবো মাইনর। আর এই রিয়াকশনটাই যদি আমি এবারে রিয়েজেন্ট পাল্টাই, C2H5OH না করে ONA করি, তখন তোমরা বুঝবে যেহেতু ONA দেয়া, তাহলে এটা মোর বেসিকরা এলিমিনেশন প্রায়োরিটি পায়। আমরা এখানে প্রোডাক্ট এটাই লিখবো, প্রোডাক্ট এটাই লিখবো, শুধু এবারে চেঞ্জ হবে মেজর মাইনর। এটার নিচে লিখে দেবো মেজর আর এটার নিচে লিখে দেবো মাইনর। তোমাকে এইটুকুই বুঝতে হবে, ডিগ্রি দেখে দেখে আমরা ডিসাইড করি। 3 ডিগ্রি যা রোল প্লে করে, 2 ডিগ্রি সেম রোল প্লে করে। 2 ডিগ্রির ক্ষেত্রেও যদি এটা দেয়া হয় মেজর প্রোডাক্ট হবে অ্যালকিন, আর যদি এটা দেয়া হয় মেজর প্রোডাক্ট হবে অ্যালকোহল। সরি, অ্যালকোহল তো না, ইথার। তোমরা কি কথাগুলো সব বুঝেছো? আমি এটা আজকে এতবার প্রবলেম করাবো, এখন আমি 8-10টা প্রবলেম এই কনসেপ্টে দেবো। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। ছাত্ররা বুঝতে পারে না যে কখন এলিমিনেশন কখন সাবস্টিটিউশন হবে। কোনো ক্লিয়ার হয়েছে? এই অনলাইনে যারা আছো তারা আমাকে একটু ফিডব্যাক দাও তো, এই কথাটা তোমাদের মাথায় ঢুকেছে কিনা। হ্যাঁ Yes, স্যার sir. ক্লিয়ার। একদম ক্লিয়ার? Sorry, sir. একদম ক্লিয়ার। দু একটা এক্সেপশনাল কেস আছে, সেটা আমি পরে বলছি। যদি কখনো দেখা যায় সিলভার আছে, সিলভার আবার সবসময় SN1 করে, হ্যাঁ, ওগুলো আমি পরে কয়েকটা প্রবলেম খাতায় আছে, আমার কয়েকটা প্রবলেম দিচ্ছি। চলো ফার্স্ট প্রবলেম দেখো এবার। আচ্ছা, নাম্বার টাম্বার তো খেয়াল নেই, চলো আমি স্টার্ট দিয়ে লিখছি। আচ্ছা, ফার্স্ট লেখো CH3 CH2 I দিয়ে দাও, তার সাথে লেখো C2H5ONA, O মাইনাস Na প্লাস। 2 ডিগ্রি সেম করে, 3 ডিগ্রি মতন 2 ডিগ্রি সেম। তার মানে ওখানে আমার রিয়েজেন্টের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন আছে, একটু স্লো পড়াবো। সবার আগে তোমরা রিয়েজেন্টের দিকে তাকাবে না হ্যালাইটের দিকে তাকাবে? আমি কি শেখালাম? হ্যালাইডাতে সবার আগে আমরা হ্যালাইটের দিকে তাকাবো এবং ওর ডিগ্রিটা বুঝে নেবো। বলো তো হ্যালাইটের ডিগ্রি কত আছে? 1 ডিগ্রি। 1 ডিগ্রি হলে এটা ডাজন্ট ম্যাটার, অলওয়েজ সাবস্টিটিউশন। ব্যাস প্রোডাক্ট লিখে দাও, দেখবে আমি আর লিখবো না, তোমরা একা একা করো। প্রোডাক্ট লেখা শেষ? হ্যাঁ। আচ্ছা, কেউ বলবে? হ্যাঁ, তোমাদেরটা দেখি আমি লিখতে পারি। গুড। ডাইথাইল ইথার, ফাইন। সবাই অনলাইনে মেলাবে, ও থাকবে মাঝখানে, এ পাশেও একটা C2H5OH থাকবে, ডাইথাইল ইথার। পরের প্রবলেমটা লেখো CH3CH, এই জায়গায় আমি একটা বিআর করে দিলাম আর এখানে একটা CH3 করে দিলাম, তার সাথে সেম রিয়েজেন্ট দিলাম, C2H5ONA দিলাম, O মাইনাস Na প্লাস। চলো প্রোডাক্টটা নিচে লিখবো, অ্যান্সার দাও। এলিমিনেশন হ্যালাইটটা ডিগ্রি বলো। 2 ডিগ্রি। সাবস্টিটিউশন করবো না করবো না? এলিমিনেশন করবো, গুড। নাও এরা বলছে এলিমিনেশন করবো, অনলাইনে যারা আছো তারা একটু বলো কি করা উচিত হবে, এলিমিনেশন না সাবস্টিটিউশন? এলিমিনেশন। ব্যাস, এলিমিনেশন করে দাও। এখান থেকে ব্রোমিন বের করো আর সোডিয়াম পাশের থেকে হাইড্রোজেন বের করো। আরেকটা প্রবলেম দিচ্ছি, সেটা অ্যান্সার দিও। CH3CH, এখানে আমরা বিআর দিলাম, তার সাথে একটা CH3 করে দাও, এর সাথে আমি দিলাম C2H5ONA দিলাম, সরি ONA না, C2H5OH দিলাম। দেখি তো অ্যান্সার কি লেখো এবারে। হুম, এটা 2 ডিগ্রি হ্যালাইট দিলাম, তার সাথে C2H5ONA দিলাম না, এবারে OH দিলাম। চলো অ্যান্সার করো। কে বলবে? অনলাইন বলো। ও স্যার ইয়ে হবে, ইথার হবে, ইথার হবে? মানে কেন ইথার হবে? ওই যে সাবস্টিটিউশনই হবে। নিউক্লিওফিলিক তাহলে সাবস্টিটিউশন। ইথার বানাই, CH3CH, এই জায়গায় করে দাও OC2H5, আর এদিকে যা আছে তাই হবে, CH3 হবে। চলো আরেকটা প্রবলেম দেখাই। আমি এবার অ্যারোমেটিক একটা রিং নিলাম, তার উপরে ONA দিলাম, তার সাথে আমি দিলাম CH3CH2 বিআর দিলাম। চলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এলিমিনেশন হবে। চলো, অংশমান বলছে এলিমিনেশন হবে, তোমরা তিনজন বলো এলিমিনেশন আর সাবস্টিটিউশন। ও না, এই সাবস্টিটিউশন হবে। অংশমান, 1 ডিগ্রি। এরা এখানে তিনজন বসে আছে, ওরা বললো সাবস্টিটিউশন হবে, কাটা ধরবো ঠিক? সাবস্টিটিউশন হবে স্যার, সরি কেন স্যার। সাবস্টিটিউশন হবে? 1 ডিগ্রি। 1 ডিগ্রি তো, দেখলে এখনই ভুল করে গেলে। এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি এলিমিনেশন করবে না, সাবস্টিটিউশন হবে। তাহলে অ্যান্সার হবে বেনজিন রিং থাকছে, তার উপরে ও থাকছে, একবারে C2H5 দিয়ে দিলাম। এগুলো যাতে ভুল না হয়, হ্যাঁ।
চলো আজকে নেক্সট রিয়াকশনে চলে যাই। হেডিং করো হফম্যান হফম্যান অ্যামোনোলাইসিস অ্যামোনোলাইসিস রিয়াকশন। খুব সোজা রিয়াকশন দেখাই। হফম্যান অ্যামোনোলাইসিস লেখো। লেখা শেষ? তোমরা যে কোনো একটা হ্যালাইড নাও। আমি সিম্পল একটা হ্যালাইড নিলাম, CH3Br নিলাম, তার সাথে অ্যামোনিয়া দিলাম। গেস করো তো প্রোডাক্ট কি হওয়া উচিত? গেস। মিথাইল অ্যামিন। কি করে বুঝলে? একটুখানি মেকানিজমটা বলা দরকার। সাবস্টিটিউশন হবে। এ অ্যামোনিয়া লোন পেয়ার আছে মানে নিউক্লিওফাইল। ও এসে SN2 করবে, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, হ্যালোজেনটা বেরোবে। দেখো বেরোলে কি হয়, CH3 গেল, এটা NH3 হলো, NH3 মাথায় প্লাস দেবো। কারণ বলো NH3 মাথায় প্লাস দেওয়ার কারণ? হ্যাঁ, ও নিউট্রাল ছিল, লোন পেয়ার দিয়েছে তার জন্য প্লাস। আর মিডিয়ামে কিন্তু একটা Br মাইনাস বেরিয়েছিল। হ্যাঁ, এবার কি হয়, এই হাইড্রোজেন বেরিয়ে যাবে, এই হাইড্রোজেন এদেরকে নিয়ে HBr করে বেরিয়ে যাবে। ফলে এখান থেকে আমরা পাবো CH3NH2, প্রাইমারি অ্যামিন পাবো। অ্যামিনটার নিচে 1 ডিগ্রি লেখো। এবার মনে রাখবে, এই যে হ্যালাইডটা ইউজ করেছি, হ্যালাইড যদি মিডিয়ামে কেউ এক্সেস ইউজ করে থাকে, ধরো হ্যালাইডটা আমরা এক্সেস ইউজ করেছি, তাহলে এই 1 ডিগ্রি অ্যামিন হওয়ার পরে হ্যালাইড কিন্তু আরো আছে। এই রিয়াকশনটা সেকেন্ড টাইম হবে। আমি আর মেকানিজম দেখালাম না। সেকেন্ড টাইম হওয়া মানে আরেকটা হাইড্রোজেন সরবে, তার জায়গায় মিথাইল আসবে। তাহলে আমরা এবারে যেটা পাবো CH3 পাবো। কয় ডিগ্রি অ্যামিন পেলাম? 2 ডিগ্রি। রিয়াকশন এখানে থামবে না, কারণ হ্যালাইড আমার এক্সেস নেওয়া আছে। এরপরে আরেকবার রিপ্লেস হবে, এটা CH3 হবে, N হবে, 3 ডিগ্রি পর্যন্ত যাব, এবং ইভেন আরেকবার হবে কারণ স্টিল ওর কাছে লোন পেয়ার আছে। লাস্ট অব্দি যেটাতে যাবো আমরা, CH3 N প্লাস হবে, Br মাইনাস হবে। এটাকে বলে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। কোয়াটারনারি মানে 4 ডিগ্রি। এই রিয়াকশনটার নাম হফম্যান অ্যামোনোলিসিস। তোমাদের এটা বুঝতে হবে রিয়াকশনটা আমরা কখন একবারে থামবো আর কখন আমি কন্টিনিউ করে 4 বার পর্যন্ত যাব। অনলাইনে যারা আছে তারা একটু বোঝার চেষ্টা করো, বলো তো কখন একবার আর কখন 4 বার? এক্সেসে দিলে 4 বার হচ্ছে। ব্যাস। কে এক্সেস সেটা বুঝতে হবে। ধরো পরীক্ষায় প্রশ্ন দিল CH3 হ্যালাইড এক্সেস, ধরো পরীক্ষায় প্রশ্ন দিল, চলো এটা আমাকে তমশ্রী অ্যান্সার দিও তো। ধরো আমি পরীক্ষায় প্রশ্ন দিলাম CH3, হ্যাঁ, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, কোয়াটারনারি মিথাইল ব্রোমাইড লিখে দাও। সরালাম। এবার ধরো CH3Br দিলাম, CH3Br দিয়ে তার সাথে অ্যামোনিয়া